হ্যাঁ পুরস্কারগুলো কই ভুলে গেছিস নাকি যে আচ্ছা শোনো একটু লেট হয়ে গেল দেখছিলাম কোন কোন প্রতারণা গ্রুপে যেন পোস্ট দিয়েছে যে আরে ফিজিক্স পরীক্ষায় পেজ দেয় না ওটা নিয়ে একটু মজা লিখছিলাম আর কি বুঝলা দেরি হয়ে গেছে ঠিক আছে যাই হোক তা আমরা তো জীবনে কোনোদিন পেজ দিইনি জমা থেকে আরে ফিজিক্সের জন্ম হয়েছে পেজ দিব না আচ্ছা শোনো না প্রথম দিন তো সবাই জানে না যে পেজ আনতে হয় এই জন্য যারা আনে না ওদের দেই এই নাইন আসেনি না নাইম আসেনি অন্য কাউকে ডাকা যেত না কি প্রবলেম বৃহন্ত যে সার্বিক বিবৃতি দিয়ে কোন তথ্য শুরু হয় তাকে না হবে না হবে না চলো না স্বীকার্য মানে লিখতে হবে প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেওয়া গাণিতিকভাবে যাচাই মানে মান বের করে করতে হবে আমি যদি জাস্ট প্রুফ করে হবে না আমরা তো গণিত গাণিতিক শোন স্বীকার্য মানে প্রমাণ থাকতেও পারে নাও থাকতে পারে স্বীকার করে নেওয়া এই ওয়ার্ডটা থাকা লাগে 3 বার ভাইয়া ভাইয়া দেখছি দেখছি সিরিয়ালে আসছি কি হয়েছে রে এটার কথা বলছিস আরে এটা না মার্কটা কাটছে কেন আমি তোকে বলি তুই L1 L2 মান বের করিস তুই তো এই কারণে আমিই বলেছি মান কাটতে শোন এখানে আসলে মান লাগবে L1 L2 মান লাগবে L1 বের করা যাবে তো T1 থেকে পর্যায়কাল দেওয়া আছে বের করতে ওই জন্য 2 মার্ক কাটা হয়েছে সলভে মান বের করা ছিল ওইভাবেই ঠিক করেছে সবাই খাতা দেখে না আমার এটা তো কোনো মার্কই দেয়নি ঠিক দিয়েছে বাট মার্ক দেয়নি আরও কিপটামো করে লেখ এই পেটের মধ্যে না পেটের মধ্যে না তো দেখেন গয় যে আদারা কিভাবে তো লিখেছি মডেল টেস্ট 1 না 2 এটা মডেল টেস্ট 2 জি 2 কয় নাম্বার কোশ্চেন এটা সিকিউ 4 হ্যাঁ সিকিউ 4 4 এর গ গ 4 গয়ের উত্তর হচ্ছে 15 পয়েন্ট হয় নাই মিনা নাই দেখ 15 পয়েন্ট 9419 তবে তাহলে এই যে একটু এটা দেখেন তাহলে কেটে নিস ওটা নিজ দায়িত্বে ঠিক আছে হ্যাঁ বল এইটা এই যাই লেখ কেটে লিখতে হবে আচ্ছা আর এটা দেখেন আমি তো ঠিকই লিখেছি যে প্রথমে বাড়বে দেন একই মানে পূর্বের স্টেটে ফিরে আসবে এটা ঠিক আছে এই সজীব গেলে বল এটা তো এইটা আসছে তোর আসলে তো হবে না এখানে ক্যালকুলেটরে এটাই আসছে তোর আসলে হবে না তো তুই কোথায় টিপতে ভুল করেছিস না না সম্পূর্ণ ঠিকই তো আছে এই কোশ্চেনে তো জীবনেও না খাতা কয়টা দেখা হয়েছে তোর হিসাব আছে ক্যালকুলেটর ফেল দে এটা না ওটা তো দিয়েছে কিন্তু এটাই আসছে এটা আসছে এইটাই আসবে সবার আসছে সবার আসছে এটা ফেলেছে তার যে সূত্রেই ফেলে সূত্র একই আসবে x tan আলফা মাইনাস এটা আছে না একই আসবে মান তো ঠিক আছে এটা আসছে দেখেন আপনি ভাই এই তোমাদের যাদের কাছে মডেল টেস্টের খাতা আছে 5-এর ঘ নাম্বারের ওয়াইয়ের মান কত আসছে একটু বলো তো 5-এর ঘ নাম্বারে ওয়াইয়ের মান সরি 4-এর ঘ নাম্বারে ওয়াইয়ের মান মডেল টেস্ট 2 4-এর ঘ 5.045 হাত বেড়া 5.55 বলে চলে আসছে 4-এর ঘ প্রাস 5.045
টিপছি দেখো। সবার আসছে, তাই তোর জন্য আমি এখন টিপতে পারবো না, কিছু করার নাই। আমি টিপছি। তুই নিজে নিজে টিপ। জিরো কেন এটা আমি বলবো না, সলভ ওয়েবসাইটে দেওয়া আছে। তোর কোনো সমস্যা থাকলে বল, যোগ করবো, এটা অফিসে করলেই হবে। এখন বাড়াই দিচ্ছি। না এখন পুরস্কারের মধ্যে আসলে বল, তাহলেই হবে। কেউ আসবে না? আমি যখন পুরস্কার দিব তুই বললেই হবে, নিজে গিয়ে অফিস থেকে বানাই দিস। এই 24-এর কাউকে ডাকিস নি কেন? তোরা আসার কথা বলছিলাম তো। তোর 9 ছাড়া কি 24-এর আর স্টুডেন্ট নাই? তোরা মাঝে মধ্যে যে আমাকে বেকার খাটনি খাটাস, আমার মেজাজটা খারাপ হয়ে যায় এই জন্য। যা জিজ্ঞেস করে আয় যে বল ভাই চিল্লা চিল্লি করতেছে কেন, আর কি মানুষ নাই? ভাই শিশিরাঙ্ক বেড়ে যায় বেগে দিয়েছিল, জিরো দিয়ে দিয়েছে। ঠিকই আছে, এটা কেমনে ঠিক? হ্যাঁ রিভাইজ দিস, জিরো দিতে পারে, আমার খাওয়া দাওয়া এরকম কিছু করার নাই। বলো এই কোয়েশ্চেনটাতে যদি আমি এফ এর মান বের করি তাহলে কি সমস্যা? এফ এর মান থেকেও তো বোঝা যায় যে কে সহজে নিয়ে দাঁড়াও, কয় নাম্বার কোশ্চেন তাই বলো আগে। 1 নাম্বার মডেল টেস্টে 1 নাম্বার 1 নাম্বার মডেল টেস্টের 1-এর ঘ। মানে সলভে কাজ বের করে আমাকে একটু দেখতে দাও, কোশ্চেনটা দেখি। কোশ্চেন তোমার কাছে আছে? একের ঘ নাকি? এবার কোশ্চেনটা একটু বের করো। পদ্ধতি ফিরে পেয়েছি। এখানে যে প্রশ্ন কই? লিমন ও তুষারের মধ্যে সহজে সি বিন্দুতে নিয়ে যেতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করে। আচ্ছা শোনো, একটা জায়গায় একটা জিনিস সহজে যাবে কিনা, ধরো এমন হলো তুমি 1 সেকেন্ডে 1000 নিউটন বল প্রয়োগ করবে, আর 1 ঘন্টা ধরে তুমি 500 নিউটন বল প্রয়োগ করবে। আরাম গুণটাতে, কষ্ট গুণটাতে, তাই না? তাহলে তোমার ওই বল বের করলে তো হবে না। বলটা আবার কতক্ষণ ধরে কাজ করছে, কতক্ষণ ধরে কাজ করতেছে, এটা একটা ফ্যাক্ট আছে। তাই তোমার কোথায় কষ্ট বেশি হবে, এটা কাজ দেবে। আর যদি কাজ সমান আসে, অনেক ক্ষেত্রে বোর্ড কোশ্চেনে দেখবা কাজ সমান আসে, ধরো তুমি 10 মিনিট উপরেই তুলছো, কাজ সমান হবে, তখন তোমাকে বল দিয়ে বের করতে হবে। ওটাও করতে হবে, ওটাও 18 সালে বোর্ড কোশ্চেন আসছে। কাজ সমান থাকবে, তখন যেখানে আপাত বলের মান বেশি ওখানে বেশি কষ্ট হবে, যদি কাজ সমান হয় তো। বুঝছো? ঠিক আছে, 2 দিয়েছে মান সহ আরেক বছর দেখলাম। আরেকজনের সাথে মিলালে হবে না। কয় নাম্বার মডেল টেস্টের কয় নাম্বার কোশ্চেন? 1 নাম্বার মডেল টেস্টে 2 নাম্বারের 4 নাম্বার। 1 নাম্বার মডেল টেস্টের 2-এর 4। 1 নাম্বার মডেল টেস্টের 2-এর 4। এই যে PQ 4.31 দাঁড়া, PQ 4.31, QS 3.55। দাঁড়া, মিটারে দিয়েছে তাই। মিটারটা কোনো সমস্যা না। QS কই? ওই তো ভাই QS কই? এই যে ভাই QS ঠিক আছে, বাংলা লেখা নাই, অনেক কাটাকাটি আছে, 2 মার্ক কাটতে পারে, এটা বলে লাভ নাই। প্রেজেন্টেশন একটা ফ্যাক্ট, এত কাটাকাটির জন্য আমি নাম্বার কাটবো না। এটা মডেল টেস্ট, এটা বোর্ডের মতো করে নাম্বার কাটা হবে। লেখার মতো করে লিখবি, নাম্বার পাবি। তোর আমার কেছে কি পরিবর্তন করলে হচ্ছে মানে হবে আমি এটা দৈর্ঘ্য ধরে করছি, বলে নাই বলছে কি করছে ক্যালকুলেশন সব ঠিক আছে, বাট ট্যাগ দিছে। কই ঠিক আছে? ঠিক নাই তো, ঠিক তো আমি দেখতে পাচ্ছি না। কয় নাম্বার অঙ্ক বল? কয় নাম্বার মডেল টেস্টের কয় নাম্বার অঙ্ক? কয় মডেল টেস্ট কত? 1 না 2? পাঁচের পার্সেন্টেজ লাগবে। উত্তর হবে 0.2%। কি পরিবর্তন বললেই ডেল এল বাই এল বের করতে হবে। এটা আমি ক্লাসেও করিয়েছি একদিন, 2টো অঙ্কই করিয়েছি একদিন ক্লাসে। হ্যাঁ, কত পর্যন্ত পুরস্কার দেবে? 80। ওকে, ওকে। এই 2টা মডেল টেস্টেই কারো নাম্বার যদি আগে থেকে 80 থাকে বা বেলেটের 80 হয়, তারা পুরস্কার পাবে আর কি।
সো আমরা 80 পর্যন্ত 2 মডেল টেস্টে যারা পাইছো তারা একটু প্রস্তুতি লাভ করো। তোমাদের পুরস্কার হিসেবে আছে ব্যাগ, খাতা আর একটা খাম। তুমি যেটা ইচ্ছা সেটা নিতে পারবা। এখন খামের মধ্যে কয় টাকা আছে জানি না, টাকা নাও থাকতে পারে, 2 টাকাও থাকতে পারে, 500 টাকাও থাকতে পারে, 100 টাকাও থাকতে পারে, 200 টাকাও থাকতে পারে। খাতা হলে 2টা খাতা নিতে পারবা, ব্যাগ হলে একটা ব্যাগ দিতে পারবা। এখন যাহা তুমি নিবা তোমার ইচ্ছা। মডেল টেস্ট 1 থেকে শুরু করি। এই মডেল টেস্ট 1, মডেল টেস্ট 1-এ হাইয়েস্ট হচ্ছে 91, তন্নি ও পুরস্কার নিয়ে নিয়েছে। সেকেন্ড হাইয়েস্ট মার্ক হচ্ছে 89, মোহাম্মদ সার্বিক শাহরিয়া। সার্বিক কই? এখানে ছিল, চলে আসো। এই তালি দাও, তালি দাও। কি নিবি রে সার্বিক? খাম নিবি? আয়। এক একটা খামে এক এক রকমও থাকতে পারে, খামে টাকা নাও থাকতে পারে, এটা তো আছে কিছু কিছু। ঠিক আছে, ওকে। টিভি বের করা যাবে তো? এই যে এই শোনো, তোমাদের ফার্স্ট মডেল টেস্টে হাইয়েস্ট ছিল 91। আপাত দৃষ্টিতে নাম্বারটা আমার কাছে প্রথমে খারাপ মনে হয়েছিল, পরে চিন্তা করে আচ্ছা আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম নাম্বার আসলে কেমন হতো, যখন চিন্তা করে দেখলাম নাম্বার আসলে এরকম হতো। এই 91ই পরে গিয়ে 100 হয়ে যাবে এমনি। ঠিক আছে, কারণ 75 মার্কের কোয়েশ্চেন তো বোর্ডে হয়, 25 মার্ক তো প্র্যাকটিক্যাল থেকে আসে। 91 পাওয়া ভালোই, খারাপ না। ওকে, এরপর 89-এর পরে মার্ক হচ্ছে 87। জারিফ, জারিফ আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। জারিফের পর হচ্ছে চলে আয় 85 প্রিয়ন্ত। প্রিয়ন্ত আছে, জারিফের পর প্রিয়ন্ত আয়। জারিফ কি নিবি? জানি না, ভালো ছিল না। ওকে প্রিয়ন্ত আয়, কি নিবি প্রিয়ন্ত? খাম। ওকে, একই পুরস্কার, এ প্লাস হিসেবে পুরস্কার দেওয়া আছে। মডেল টেস্টে এ প্লাস সবাইকে একই পুরস্কার দেওয়া হচ্ছে। এরপর জয়ন্ত 88 পুরস্কার নিয়ে গেছে। মাহি 82, তুই আয় আয়। ও তাই, তুই যা লেগেছিস, কি দিব তোকে? খাতা, খাতা দিতে। আচ্ছা, এই ব্যাগ দে। ওকে, এরপর 81 তুর্য। তুর্য কি নিবি? খাতা। ওকে, and the last 80 অরিক আহনাফ খান। হ্যাঁ, মেয়ে ফার্স্ট। ঠিক আছে, মেয়ে একটা ছিল কিন্তু মেয়ে ফার্স্ট। কি নিবি? 3টা অপশন। ও হিসাব করছে আর কি। ঠিক আছে, তুই করতে থাক হিসাব। এবার মডেল টেস্ট 2। মডেল টেস্ট 2 এর কোশ্চেন 1-এর থেকে কঠিন ছিল, কিন্তু মডেল টেস্ট 2 এর মার্ক 1-এর থেকে বেশি। তো মডেল টেস্ট 2 এর হাইয়েস্ট হচ্ছে 98। 98 পেয়েছে জয়ন্ত। তো জয়ন্ত পুরস্কার নিয়ে গেছে সকালে। সেকেন্ড আবার একই মানুষ, 94 সার্বিক শাহরিয়ার। কি নিবি সার্বিক? কি নিবি? খাতা। আগের বার খাম লিয়েছে, খাম পছন্দ হয়নি খুলে। ওকে, এরপর 93 আতিক তাহমিদ ওহি। কি নিবি আতিক? কিছু আছে, কি আছে জানি না। খাতা দেন, ওটা তো নিশ্চয়তা আছে। ওকে, এরপর নাফিস 91। নাফিস মনে নিয়ে গেছে। 90 মাহির। 92 পেয়েছিস? ও তাই তো, আছে তো, আমি ছুটে গেছি। সরি সরি সরি, এই 93 আছে। 93 আছে হচ্ছে ফারহান সাদিক 93।
কি নিবি ফারহান, কি নিবি? চিন্তা করছি, বল কি নিবি বল। খাম নিবি? কিরে সুজিত, তোর খাম শেষ হয়ে গেল কেন? খাম লিয়ে আয় আবার না, খাম যেহেতু শেষ, খাম দেওয়ার কি দরকার, বাকিগুলো দেখ। এরপর 93 আরেকজন, আর নাই কেউ 93। 92 অরিক আহনাফ খান। কি নিবি অরিক? খাম নিবি? খাম তো শেষ হয়ে গেছে, হাতালে ব্যাগলে। ওকে, এরপর নাফিস নাই, মাহির আসিফ নাই। 89 ফাহমিদা আফিফা নাই। এরপর 89 প্রিয়ন্ত। এই এক মানুষ 2-3 বার পুরস্কার পাচ্ছে, এটাই দুঃখের বিষয়। কি লিবি প্রিয়ন্ত? খাতা। ওকে, এরপর 87 আল জিহাদ কবির, সেলুসানের ছাত্র। আয় আয়, এই সেলুসানের ছাত্র। কি নিবি? ব্যাগ নিবে। এই ব্যাগে মোটামুটি 8টা-9টা সেলুসানের বই আটানো যাবে। হ্যাঁ, ওকে। এই এরপর 83 সিফাত ই সামিরা। ওমা। তারপরে হচ্ছে 83 জারিফ। কই রে, তুই ভিতরে ঢুকেছিস কেন? তুই জানিস না যে তুই আরেকটাতে 83 পাইছিস? আর এরপর আরেকজন আছে, রেডি হতে পারো। রাশিদুল ইসলাম, আছো? রাশিদুল ইসলাম, আচ্ছা। তাহলে কি নিবা? কে কি নিবা বলো? খাতা নিবি তুই? খাম শেষ হয়ে গেছে রে, দে 2টা করে খাতা দে। ওকে, তো আমরা পুরস্কার চক্কর শেষ করেছি। এবার আজকের ক্লাসের দিকে আমরা আসি। ওকে, এই আজকে হচ্ছে আমাদের বেসিক ক্লাস। হ্যাঁ, মডেল টেস্ট 1 না 2 রে? মডেল টেস্ট 1। কত তোর প্রাপ্ত মার্ক? কত? 86। কিভাবে তোরা মার্ক তুলেছিস? ও রোলটা তুলে নে, খাতা নিয়ে চলে আয় তুই। কি নিবি পুরস্কার? ব্যাগ দে, চল খাতাটা নিয়ে আয়, কলম দিয়ে রোলটা লিখে নে। তার মানে তোর অনলাইনে মার্ক নাই, আর তুই অনলাইনে খুলেও দেখিস নি। তোকে খুঁজছে আমেরিকা। ঠিক আছে, মানে ও অনলাইনে ওর মার্কটা খুলেই দেখেনি। সজীব তুলে নে। আমি নিচ্ছি। ওকে, তুই একটু অনলাইনে দেখিস মার্কটা, ঠিক আছে? কারণ আমাদের রেজাল্ট দিয়েছিস সেই কোন বছর, তোর বাড়িতে তো তাহলে মার্ক 0-0 যাওয়ার কথা আর কি। কি কি হ্যাঁ, তো আসো, উঠে আসো। না না না, এটা তো ধরো আমার দোষ না, ওরও দোষ আছে এখানে। কারণ অনলাইনে মার্ক দেওয়া আছে, ও যখনই দেখলো যে অনলাইনের সাথে ওর মার্কটা মিলছে না। অনলাইনে মার্ক দেওয়া নাই তার মানে কি? তোমার মার্ক তোলা হয়নি, তোমার মার্ক কোনো কারণে তুলতে গিয়ে মিস্টেক করে ফেলেছে। তো কোনো কারণে যখন তুলতে গিয়ে মিস্টেক করে ফেলেছে, এটা তো সবার আগে তুমি বলবা না? কি বলি দেখলা? হাই হাই, এই দেখো দেখো, সবাই খুলে দেখো একটু 80-র উপরে আর কারো আছে কিনা, ওটাও তুলে নে, দেখ কাগজে রাখ, নিচে গিয়ে এগুলা আপডেট করতে হবে। কি নিবা? এই ব্যাগ দে, শুধু ব্যাগ দে। আসো হালিমা, এই তালি দাও।
এই শোনো, আমরা কিন্তু সব রেজাল্ট আগে ওয়েবসাইটে দেই, তারপরে তোমাদের পুরস্কার দেই। তোমরা একটু দেখে এগুলো আগে বলবা, তাইলে সমস্যা হওয়ার কথা না। মার্ক তুলতে একটু মিস্টেক হতে পারে, কারণ মার্ক তোলা একটা ম্যানুয়াল প্রসেস তো। তবে এখন অবশ্যই আমরা এমসিকিউ এর খাতা ওএমআরে দেখতেছি, এমসিকিউ এর মার্ক আরও বেশি মিস্টেক হচ্ছে এখন। তোমরা যে পূরণ করো গোল, ও সেরা, অসাধারণ, একবারে ওরকমই অবস্থা। কম্পিউটার বলছে এটা কারা, কোত্থেকে এসছে। শোনো, এই চালু হয়েছে, ওকে। এ শোনো, তো ঘটনা হচ্ছে এটা ছিল তোমাদের আগের দিনের চেকবুক, ঠিক না? তো আগের দিনের চেকবুকে 2 নাম্বার প্রশ্নে অনেকেই তোমরা ফুল মার্ক পাওনি, কারণ 2 নাম্বার প্রশ্নটা আমি একটু পেঁচিয়ে দিয়েছি, মার্কগুলো বাড়াই দেখো। তো ঘটনা হচ্ছে ভিআরএমএস কিভাবে বের করে বাবা? জাস্ট 300-কে √2 দিয়ে ভাগ করে, এটা সবাই পারছো। ঝামেলাটা বাড়ছে কোথায়? তোমরা এই ABCDর কোথায় আকর্ষণ হবে, কোথায় বিকর্ষণ হবে, এখানে একটা মিস্টেক করেছ। বাট এইটার মেন জায়গা ছিল তুমি ডট ক্রসগুলো ঠিক করে দিবা, এটা হচ্ছে 1 নম্বর কথা। ওটা না হলে কাউরেই মার্ক দিই নাই, বাট ডট ক্রস সবাই দেখলাম ঠিক করে দিয়েছে। তো ডট ক্রস যদি একটু ঠিক করে দাও, তাহলে সিস্টেমটা কি? এইভাবে করলে ডট ক্রস ডট ক্রস ডট ক্রস। আরে বাবা থামো না, আমি তো বলছি। তাহলে প্রথমে এটার জন্য ধরো 2 মার্ক পেলা, ডট ক্রসের জন্য ধরো 5 মার্ক পাইলা, তাহলে মার্ক হলো 7, আনুমানিক একটা বললাম। এখন ABCD 4টা পজিশন দেওয়া আছে না? তুমি দেখতেই পাচ্ছ B নাম্বার পজিশনে সব ক্রস আছে, তার মানে এই B নাম্বার পজিশনে কি হবে? বিকর্ষণ। C নাম্বার পজিশনে সব ডট, বিকর্ষণ। তাহলে B আর C তে বিকর্ষণ বলা গেল, এতে তো খালি ডট, এতে কি হবে? ডিতে খালি ক্রস, তাহলে ডিতে কি হবে? তাহলে A আর ডিতে বলা যাবে না, B আর C তে বিকর্ষণ। এই হচ্ছে তোমার উত্তর। তাহলে এই 4টা লাইনের জন্য 4 মার্ক, চিত্রের জন্য ধরো সামথিং একটা মার্ক, আর উপরের এটার জন্য সামথিং একটা মার্ক। এই হচ্ছে মার্কিং স্কিম। কথা কি বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বিষয়। তো কারা কারা তোমরা 10-এ 10 পেয়েছো একটু হাত তোলো। সাংঘাতিক, বসো, হাত নামো। হ্যাঁ বলো কি হয়েছে, দেখি এদের কি হয়েছে। এরা তাও ধারণা করছে এরা 10 পাবে। ওমা, এদের খাতার এই অবস্থা কেন? কোনো তো দুর্ঘটনা থাকার কথা এদের খাতায়। তোমাদের খাতা এটা তোমরা ক্লাসের বাইরে যে ছিল ওর সাথে কথা বলতে হবে। তোমাদের খাতা আগে কাটা, খাতা দেখার সময় কাটা না, পরীক্ষার হলে কাটা। হ্যাঁ দেখো, খাতা গোলাপি কালি দিয়ে দেখা হয়েছে, দেখা হয়নি গোলাপি কালি দিয়ে। এটা 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 এই কালি দিয়েছে না, খাতা দেখা হয়নি গোলাপি কালি দিয়ে। এটা পরীক্ষার হলে কাটা, এটা যে গার্ড দিয়েছে তার সাথে বুঝে নেবে। ওটা পরীক্ষার হলে হয়তো তার কোনো ইনস্ট্রাকশন শুনুনি, ও কেটেছে, খাতা দেখার সময় কাটা না। A আর D এর কথা লেখনি, তাই 1 মার্ক কাটা হয়েছে। পেন দেওয়ার টাইমটা 5 মিনিট বানান যায় না। না আচ্ছা, এই তাহলে বেচারি 2 জন, তোমাদের খাতা রুমে যারা গার্ড দিচ্ছিল আগের দিন, তারা 2 জন কেটেছে, ঠিক আছে? তাদের 2 জনের হাতেই কাটা। আজকে যখন আবার চিরকুট দিতে আসবে তাদেরকে একটু জিজ্ঞেস করো, যদি তারা না কাটে তাহলে আমি নাম্বার দিয়ে দেবো, যদি তারা কাটে তাহলে কিছু করার নেই। গার্ডের উপরে কোনো কথা নাই, আমার কথা ওখানে চলবে না আর কি। গার্ডকে খাতা ছিঁড়ার এবং মার্ক 0 করার সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, যে ক্ষমতা আমার কাছেও নাই। এখন শুনুন, এই তাহলে আজকে আমাদের লাস্ট বেসিক ক্লাস। লাইট শুরু করি, এমনি লেট হয়ে গেল, ছাড়তে দেরি হয়ে যাবে, পরের ব্যাচ মরে যাবে। লাইট বেসিক, এই কথা চুপ 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 চুপ। এই 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 হ্যাঁ, আদান হয়েছে না? ঠিক আছে, তাহলে চলো নামাজ পড়ে আসি আমরা। এই যারা নামাজ পড়বা একটু দ্রুত উপরে 4 তলায় চলে যাবা, বাইরে যেও না, আবার দেরি হয়ে যাবে। 4 তলায় যাবা, ঠিক আছে? 4 তলায় গিয়ে অজু করতে পারো, আবার এইখান থেকে অজু করে যেতে পারো। জায়গা না হলে
5 তলায় উজু করার জায়গা আছে, ওখান থেকে উজু করতে হবে। তো তাড়াতাড়ি তোমরা মোটামুটি সবাই একসাথে আলাদা আলাদা করে নামাজ পড়া শুরু করো না, একসাথে একটা জামাত পড়ে নামাজ পড়ে চলে আসো, তারপরে শুরু করতেছি। নামাজ পড়বেন কোন জায়গাতে?
সামনে 6 মাস ধরে নামাজের সময় পড়বে, কিন্তু নামাজ আমরা যখন ব্যাচে প্রত্যেকটা ব্যাচেই 10 মিনিট করে আমরা ব্রেক দিই নামাজের সময়। কিন্তু একটা কথা, তোমরা ব্যাচে ঢোকার আগে একটু অজু করে ঢুকবা। 2-3 জন 4 জন 5 জন অজু লাগলে করে নেওয়া যায়, বাট যদি 100 জন মিলে অজু করতে লাগে তাহলে তো আসলে সময় লাগে। এটা একটু মাথায় রাখবা। সামনের দিন কিন্তু যাদের অজু করা থাকবে না তারা নামাজের বিরতি পাবা না। সো অজু করে ঢুকবা। 4-5 জন সমস্যা হলে ওটা কোনো ইস্যু না। একসাথে 10 জন মতো অজু করতে পারবে, কিন্তু এর থেকে বেশি পারবে না। তো এইটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আর ওই কয়েকজনকে আমরা যখন নামাজ পড়ছিলাম, কয়েকজন বাইরে চিল্লাচ্ছিল, এরা কারা সেটা আমি আজকে সিসিটিভি থেকে দেখে ভাইরাল করে দেবো। তাহলে আজীবন এরা কোনোদিন করবে না। ওখানে সিসিটিভি আছে, মানে ওদের চিল্লানো অন রেকর্ডেড থাকবে। চিল্লানো মানে কি? সেই চিল্লাচ্ছে এরা, ঠিক আছে? সেই চিল্লাচ্ছে।
মানে কি আর বলবো। এই তাহলে সামনের দিন থেকে একটু অজু করে আসবা যারা নামাজ পড়বা, আর যারা নামাজ পড়বা শুধু তারাই বাড়াবা, কেউ গল্প করার জন্য রুমের বাইরে যাবে না, ঠিক আছে? তুমি যেখানেই দাঁড়াও সিঁড়ির উপরে সিসিটিভি আছে, ভাইরাল করতে আমার বেশিক্ষণ লাগবে না। আচ্ছা এই চুপ চুপ। তো ঘটনা আছে, আমরা যেরকম করে ম্যাগনেট পড়েছি ঠিক এরকম করে আমরা আলো পড়ব, অর্থাৎ আলোর ঘটনাগুলো আমরা একবারে মানে ইতিহাস থেকে, অর্থাৎ আমি তো এটাই বললাম যে ও আজকে সবার আগে ভাইরাল হবে। দেখুন বন্ধুদের টানে ইসলাম ধর্মের না এমন মানুষের নামাজ পড়তে উদ্বুদ্ধ ভাবে বের হয়ে গেল গেট থেকে। আমি ক্যাপশন তো বলে দিলাম, এখন খালি ভিডিও দেখার অপেক্ষায় থাকলে তুই পেয়ে যাবি আজকে, সমস্যা নেই, ঠিক আছে? এই কারণ সব কিছু তো আসলে মজার বিষয় না, তুই যেহেতু মজা করেছিস তোকে আমরা একটু নিয়ে নেবো গ্যাপে, ঠিক আছে? তাই মজা করা যাবে না। আচ্ছা শোনো, তো ঘটনা আছে, আলো আমরা একবারে বেসিক রুট লেভেল থেকে যাব। তো রুট লেভেল থেকে যাওয়ার আগে একটু জেনে নেই মাথার মধ্যে যে আলো সম্পর্কে আমাদের আসলে কি কি পড়তে হবে। তো আমাদের বইয়ে আলো রিলেটেড অধ্যায় আছে দুইটা, একটা হচ্ছে অধ্যায় 6 আর একটা হচ্ছে অধ্যায় 7। এই অধ্যায় 6-এর নাম হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান। অধ্যায় 6-এর নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং অধ্যায় 7-এর নাম হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান ইংরেজিতে বললে উপরের অধ্যায়টা হচ্ছে জিওমেট্রিক অপটিক্স, তার নিচের অধ্যায়টা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। এখন এই অধ্যায়গুলোর মধ্যে আসলে কি করানো হবে? তো ম্যাগনেট তো খ্রিস্টপূর্বে আবিষ্কার হয়েছিল, বাট আমরা যতগুলো জিনিস পড়ব এর মধ্যে সব থেকে প্রাচীন এলিমেন্ট হচ্ছে আলো। কারণ যেদিন থেকে পৃথিবীতে মানুষ বসবাস করে ওই দিন থেকে তার অন্ধকারে বসবাস করে না, ওই দিন থেকে আলোর অস্তিত্ব ছিল। সো এই লাইট নিয়ে গবেষণা শুরু হয় সবার আগে। যতদিন বেগ আবিষ্কার হয়নি, মানে কিছু আবিষ্কার হয়নি, তাও মানুষ জানতো যে দিনের বেলায় আলো থাকে, রাতের বেলায় আলো থাকে না। সো এই আলো নিয়ে গবেষণা শুরু হয়েছে সবার আগে। এবং ফিজিক্সের আলো হলো এমন একটা সেক্টর, এখানে ভুল ধরা পড়ছে সব থেকে বেশি। মানে ধরো থিওরি আবিষ্কার হয়েছে, থিওরি ভুল হয়েছে, আবার আবিষ্কার হয়েছে, আবার ভুল হয়েছে, এই ক্রমবিকাশ আলোতে সব থেকে বেশি। তো এখন পর্যন্ত আমাদের কাছে আলোর বিভিন্ন ধর্ম, এই তুমি চার্জ দাও ভালো কথা, কিন্তু মোবাইল ব্যবহার করো না। আলোর বিভিন্ন ধর্ম, এই আলোর বিভিন্ন ধর্ম সম্পর্কে আমাদের কাছে ইন টোটালি 4টা মতামত আছে, 4টা তত্ত্ব আছে। এই 4টা তত্ত্বের নাম হলো কণা তত্ত্ব বা কর্পাসকুলার থিওরি, যেটা দিয়েছে বিজ্ঞানী নিউটন। তারপরেরটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব, যেটা দিয়েছে বিজ্ঞানী হাইগেন। তুই যা বলবি তাই। এবং তারপরেরটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তত্ত্ব বা তাড়িত চৌম্বক তত্ত্ব, এটা দিয়েছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এবং দ্য লাস্ট কোয়ান্টাম তত্ত্ব, কি নাম? কোয়ান্টাম তত্ত্ব, এটা দিয়েছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। তো আলোর বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য সর্বমোট আমাদের হাতে এই 4টা তত্ত্ব আছে। তাহলে এই 4টা তত্ত্বর মধ্যে যে কোনো একটাকে আমরা সঠিক বলতে পারি না, আবার কোনোটাকে আমরা ভুল প্রমাণিত করতেও পারিনি। অর্থাৎ এই যে 4টা তত্ত্ব, এর মধ্যে আমাদের কাছে সবগুলাকে আমরা ঠিক বলবো, আবার সবগুলাকেও ভুল বলবো। মানে কিছু কিছু ঘটনার জন্য কিছু কিছু সত্য, কিছু কিছু ঘটনার জন্য অন্যগুলো সত্য। এই হচ্ছে আলোর ঝামেলা। তো কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িত চৌম্বক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব, এর মধ্যে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান, অর্থাৎ আমাদের যে 6 নম্বর অধ্যায় থাকবে, এই অধ্যায়টাতে আমরা কেবলমাত্র কণা তত্ত্ব নিয়ে পড়ব। এবং
ভৌত আলোক বিজ্ঞান নামের চ্যাপ্টার সাথে আমাদের কাছে যা আছে, এখানে মোটামুটি 90% আমরা তরঙ্গ তত্ত্ব নিয়ে পড়বো, 10% তাড়িত চৌম্বক তত্ত্ব নিয়ে পড়বো। মানে এই দুইটা তত্ত্ব মোটামুটি একই। তো আমরা তাড়িত চৌম্বকটা লিখবো না, আমরা মাথার মধ্যে ছোট্ট করে নিব। 6 নম্বর অধ্যায়ে যা পড়বো সব কণাতত্ত্বের এক্সাম্পল, 7 নম্বর অধ্যায়ে যা পড়বো সব তরঙ্গ তত্ত্বের এক্সাম্পল। এবং এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে, কারণ এখান থেকে প্রায় 50 থেকে 60টা MCQ তো আসেই। এই ধর্ম তুলে নিয়ে বলে এটা কার, বলে কণাতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় কোনটা, তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় কোনটা। তো আমরা ভালো করে পড়ি, খারাপ করে পড়ি, আমরা যখন অধ্যায়টা পড়বো তখন অবশ্যই বুঝি আর না বুঝি জিনিসগুলোর নাম তো মাথার মধ্যে থাকবে। তো ওই জিনিসগুলো যদি চ্যাপ্টার 6-এ থাকে তাহলে ওর ব্যাখ্যা করা যায় কণাতত্ত্ব দিয়ে, আর ওই জিনিসগুলো যদি চ্যাপ্টার 7-এ থাকে তাহলে ওর ব্যাখ্যা করা যায় তরঙ্গ তত্ত্ব দিয়ে। কথাটা কি মাথার মধ্যে ঢুকছে? কথাটা ওকে? গুড। সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এবং 7। এবার আমরা ইতিহাস থেকে আসি। ইতিহাসে খ্রিস্টপূর্বতে, ইতিহাসে মোটামুটি পুরা খ্রিস্টপূর্ব যে সময়, খ্রিস্টপূর্ব সময়ে আমাদের ধারণা ছিল যে এই হচ্ছে আমাদের চোখ, আর এই মনে করো তোমাদের যে কোনো একজন। তা আমাদের চোখ দিয়ে যদি আমরা কাউকে দেখতে চাই তাহলে নাকি চোখ থেকে আলো বের হয়ে যাকে আমি দেখতে যাচ্ছি ওই পর্যন্ত আলো যাওয়া লাগে। অর্থাৎ খ্রিস্টপূর্ব সময়ে আমাদের কমপ্লিটলি ধারণা ছিল আমাদের চোখ থেকে আলো বের হয়। কোত্থেকে আলো বের হয়? চোখ থেকে আলো বের হয়, এবং চোখ থেকে বের হয়ে সেটা বস্তুর উপর গিয়ে পড়ে। এবং এই আলোর বিভিন্ন জিনিসের সাথে জ্যোতিষীদের একটা ভূমিকা ছিল। আর আগের যুগের ওই রাজা বাদশারা জ্যোতিষীদের বেশ মানত, ওদের খুব কাছের মানুষ থাকতো ওই জ্যোতিষী মণ্ডলী। ওরা আবার যা বলতো রাজারা শুনতো। ওরা যদি বলতো এই আপনার দেশের জন্য ক্ষতিকর, একে আপনার মৃত্যুদণ্ড দিতে হবে, তো রাজা বা জ্যোতিষীদের কথাগুলো ফেলতে পারতো না, খুব ঝামেলাদায়ক বিষয়। তো ওই সময় কেউ ধরো কোনো জ্ঞানীগুণী মানুষ বা কোনো বিজ্ঞানী যদি বাই চান্স মনে করে বসলো, মনে করো যে আমি এটা মানি না, দিয়ে মনে করো বলে দিল, বাস রাজা বললো তুই হলি বিয়াদব, তুই দেশদ্রোহী। আর জ্যোতিষী যদি ওর মধ্যে তেলের মধ্যে আগুনের মধ্যে ঘি ঢালে, এরকম মানুষরাই কিন্তু আপনার দেশের অমঙ্গলের জন্য দায়ী। এরাই আপনার দেশের গোপন কথা শত্রু রাষ্ট্রকে বলে দিবে। বাস রাজা বলল এর শিরশ্ছেদ করে দাও। তো এরকম করে ইতিহাসে প্রায় 16 থেকে 17 জন মানুষের শিরশ্ছেদ হয়েছে এই ঘটনাটা না মানার কারণে, যে চোখ থেকে আলো বের হয় এবং তারপর আমরা বস্তুকে দেখতে পাই। এটা না মানার কারণে মোটামুটি 16 থেকে 17 জন মানুষের গলা শেষ, বুঝলা? তো মোটামুটি একজন বিজ্ঞানী খ্রিস্টপূর্বে না, খ্রিস্টাব্দে 300-400 এরকম খ্রিস্টাব্দে, সালটা আমার ঠিক মনে নাই। তো তোমরা কি কেউ বিজ্ঞানীর নাম বলতে পারবা যে এর সাথে দ্বিমত পোষণ করে খুবই স্ট্রংলি? হাসান ইবনে হাইসাম। এই তো আতিক পড়ে নিয়েছে। তাহলে বিজ্ঞানীর নাম হলো হাসান ইবনে হাইসাম। খ্রিস্টাব্দে মানে ও বাড়ি থেকে এই নিয়ত করে বার হয়েছে আজকে আমার গলা গেল, দিয়ে গিয়ে সে রাজ দরবারে মোটামুটি একটু বিকাল সন্ধ্যার সময় এরকম সময় সে রাজ দরবারে গেছে, এবং রাজ দরবারে গিয়ে রাজাকে বলছে, এই তোমরা 3 বান্ধবী খুব গল্প করছো। এই রাজ দরবারে গিয়ে রাজাকে বলছে, মহোদয় আপনাকে আমি প্রচুর সম্মান করি, কিন্তু আমার ধারণা যে আমরা কিছু ভুল জিনিস মাথার মধ্যে নিয়ে আছি, এবং এই ভুল জিনিস মাথার মধ্যে নিয়ে থাকার কারণে আমাদের শিক্ষা গবেষণা ব্যাহত হচ্ছে। তো এখন দুইটা চিন্তা হতে পারে, আমি ভুল বললাম তাই আমাকে শাস্তি দেওয়া যেতে পারে, আবার আমি যদি একটু ঠিকটা বলতে পারি তাহলে আপনি যদি এই ঠিকটাকে সমাদর করেন তাহলে পৃথিবীর মানে অন্যান্য রাজারা আপনাকে জ্ঞানীগুণী ভাববে আর কি। রাজাকে যখন এই লোভ দেখিয়ে দিয়েছে, রাজা তখন ওর কথা শুনতে, তো তখন সে বলছে যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কথাটা আপনার সামনে রাখবো। তো রাজা বলল বলো। তো রাজা বলল যে দেখেন
মহোদয় আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন তার মানে আমাকে দেখার জন্য আপনার চোখ আর আমি থাকলেই তো হয়, কারণ আপনার চোখ থেকে আলো বের হয়ে আপনি আমাকে দেখবেন। আমার প্রশ্ন, আমি গতকাল রাত থেকে ঘুমাইতে পারতেছি না, যে আমার প্রশ্ন তাহলে এই মশালগুলা কেন? মানে আপনার চোখ আর আমি থাকলেই তো আপনার আমাকে দেখতে পাওয়ার কথা, তাহলে এই মশালগুলো বন্ধ করে দিই, আপনার তো আমাকে দেখতে পাওয়ার কথা। রাজা বলছে না না না, আমি কি করে দেখবো, সম্ভবই না, সব অন্ধকার হয়ে যাবে। তখন বলছে মহোদয় আমার কথা তো এটাই যে আমরা একটা ভুল জিনিস জানছি, চোখ থেকে কোনো আলো টালো বের হয় না, চোখ থেকে আলো বের হয়ে আমরা মানুষকে দেখি, তাহলে আলোর কোনো দরকারই হতো না, আলোর উৎসের কোনো প্রয়োজনই নাই। তো রাজা তো চুপ, রাজা তাকাইলো জ্যোতিষীর দিকে, জ্যোতিষীও চুপ। তখন 3-4 মিনিট পর হাইসাম বলছে জ্যোতিষী মহোদয়ের কাছে ব্যাখ্যা না থাকলেও মহোদয় আমার কাছে ব্যাখ্যা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ব্যাখ্যাটা দিব। তো তখন হাইসাম রাজাকে বলল যে মহোদয় এই হলাম আমি আর এই হলেন আপনার চোখ, এখন আমাকে আপনি দেখতে চাইলে অবশ্যই আপনার এই সন্ধ্যাবেলায় মশালের প্রয়োজন, আর যদি সন্ধ্যাবেলা না হতো তাহলে মশালের প্রয়োজন হতো না, কারণ তখন সূর্যের আলো থাকতো। তাহলে বিষয়টা এরকম যে কোনো জিনিসকে দেখার জন্য আমাদের অবশ্যই এক ধরনের আলোর উৎস লাগবে। যে কোনো জিনিসকে দেখার জন্য আমাদের আলোর উৎস লাগবে, এবং এই আলোর উৎস হতে আলো এসে আমাদের গায়ে পড়বে। এইখানে আমার গায়ে যখন আলোটা এসে পড়বে, যা এখানে মশাল থেকে এসে আমার গায়ে পড়ছে, তখন এখানে 3টা ঘটনা ঘটবে। আমার গায়ে পড়া কিছুটা পরিমাণ আলো অ্যাবজর্বড হবে, অর্থাৎ আমার গায়ে পড়া কিছুটা পরিমাণ আলো সব সময় শোষিত হবে, সব সময়। হতে পারে কম শোষণ, হতে পারে বেশি শোষণ। কালো কালো কালার টাইপের জামা পরলে শোষণ হবে বেশি, সাদা টাইপের জামা পরলে শোষণ হবে কম। কিছুটা পরিমাণ আলো অবভিয়াসলি আমার মধ্যে দিয়ে প্রতিসরিত হচ্ছে, হতে পারে সেটা কম হচ্ছে, বাট আমি যদি আমার মতো না হয়ে কাচের মতো হতাম, পানির মতো হতাম, তাহলে এই প্রতিসরণের পরিমাণটা হতো বেশি। অর্থাৎ কিছুটা আলো আমি অ্যাবজর্ভ করে নিব, কিছুটা আলো আমি পাস করে দিব, আর কিছুটা পরিমাণ আলো আমি প্রতিফলিত করব বা রিফ্লেক্ট করব। যে কোনো মুহূর্তে কোনো বস্তুর উপর উৎস থেকে আলো এসে পড়লে এই 3টা ঘটনা সব সময় ঘটে, তোমাদের উপরও ঘটছে, তারপরে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তাহলে এই 3টা ঘটনা, অ্যাবজর্পশন, রিফ্র্যাকশন, রিফ্লেকশন, এই 3টা মিলে উৎস থেকে আসা 100% আলো শোষিত হচ্ছে। 100% মানে হচ্ছে 1, তাই এই 3টা জিনিসের যোগফল ইকুয়াল টু 1। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এইচএসসি পরীক্ষার জন্য। a প্লাস আর ইকুয়াল টু 1, অর্থাৎ অ্যাবজর্পশন প্লাস রিফ্র্যাকশন প্লাস রিফ্লেকশন এর পরিমাণ কত? 1। এবং এই 3টা জিনিসের মধ্যে কেবলমাত্র এই যে ক্যাপিটাল আর, যেটাকে বলা হয় প্রতিফলন, এই রিফ্লেকশন বা প্রতিফলন অংশটাই কেবলমাত্র আমার বডি থেকে বের হয়ে আপনার চোখে যাচ্ছে এবং আপনি আমাকে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে আমি একটা কি কালার, এটা মেরুন কালারের পাঞ্জাবি পরে আছি, যাই হোক এইখান থেকে আলোটা আমার গায়ে পড়ে মেরুন বা লাল আলোটা তোমাদের চোখে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে বলে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এরকম করেই মনে করো আমরা দেখতে পাচ্ছি ওয়ারে ফিজিক্সের গেঞ্জি পরে আছে, তাহলে ওর গা থেকে নীল রং রিফ্লেক্ট হয়ে আমার কাছে আসছে। আচ্ছা, ও কালো কালারের গেঞ্জি পরে আছে, ওর গেঞ্জি থেকে কি আমার চোখে রিফ্লেক্ট হচ্ছে? ওর গেঞ্জি থেকে আসলে কালো রঙের অংশ থেকে আমার চোখে কিছুই রিফ্লেক্ট হয়ে আসছে না। তো সব জায়গা থেকে রিফ্লেকশন আমার চোখে আসছে, একটা জায়গা থেকে আমার চোখে রিফ্লেকশন আসছে না। তো যেখান থেকে আমার চোখে রিফ্লেকশন আসতেছে না সেটার নাম হলো অ্যাবসেন্স অফ লাইট। আর এই অ্যাবসেন্স অফ লাইটই হচ্ছে কালো, অর্থাৎ কালো কোনো রং না, কালো কোনো
রং না। বল। হ্যাঁ, ওই গাঢ় মানে যেটা একবার ডিপ কালো 255 যেটা আমাদের কম্পিউটারের ভাষায়, ওই কালোতে কোনো রিফ্লেকশন আসবে না। বাট যদি হালকা হালকা থাকে তাহলে সামান্য রিফ্লেকশন আসবে, হালকা হালকা রিফ্লেকশন আসবে। কালো লাগে না, ওটা একটু একটু মানে কম কম কালো আর কি। মানে ধর একটা রুমের মধ্যে একটা মোমবাতি যদি থাকে তাও তো সামান্য আলোকিত হবে, আবার যদি অনেকগুলো লাইট লাগে তাহলেও আলোকিত হবে। দুইটা আলোকিতের মধ্যে তো পার্থক্য আছে। তো যাই হোক, কালো কোনো রং না, কালো কি অ্যাবসেন্স অফ লাইট। আর এইখান থেকে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে আমাদেরকে যেটা ইউজ করতে হবে, আমরা যখন ছবি আঁকবো, ছবি তোমরা 9-10-এ দেখছো, তখন আলো আমরা বস্তু থেকে বের করব। কখনোই আমরা আলো আমাদের চোখ থেকে বের করব না। আলো সব সময় আমরা কোত্থেকে বের করব? বস্তু থেকে বের করব, এবং আলো চোখে আসবে। কথা ক্লিয়ার? বের হবে কোত্থেকে? বস্তু থেকে। আসবে কোথায়? চোখে। কথা কি ওকে? ওকে। নাও এরপর অনেক দিন আলো সম্পর্কে খুব একটা তেমন হয়নি। বিজ্ঞানী স্নেল কাজ করেছে, নিউটন কাজ করেছে, তারপরে একখানা যুগান্তকারী সূত্র আসছে, তোমাদের পছন্দের সূত্র, 1/u 1/v = 1/f। সূত্রটা তোমাদের চেনা 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 জানা সূত্র নাকি? 9-10 ছিল তো নাকি? 1/u + 1/v = 1/f। তো তোমাদের 9-10-এ দুইটা অধ্যায় ছিল আলো। একটা অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিফলন, আর একটা অধ্যায়ের নাম ছিল আলোর প্রতিসরণ। একটা অধ্যায়ের নাম ছিল আলোর প্রতিফলন, আর একটা অধ্যায়ের নাম কি ছিল? আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিফলনে তোমরা আয়না নিয়ে কাজ করেছো। আয়না মানে ওই যে একতলায় যেটা লাগানো আছে, তোমরা উঠা নামার সময় মাঝে মধ্যে একটু ব্রেক মারো, দিয়ে উঠো নামো, আমি দেখি। আর প্রতিসরণ কোথায়? যে তোমরা যে চশমা পরে আছো, চশমাতে হচ্ছে কি প্রতিসরণ। এখানে একটা কাঁচ আছে, এই কাঁচে যা হচ্ছে এটা কি? প্রতিসরণ। তখন ঘটনা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, আমি বোর্ডে যে সূত্রটা লিখলাম 1/u + 1/v = 1/f, এই সূত্রটা কি দর্পণ বা আয়নার ক্ষেত্রে প্রযোজ্য, নাকি এই সূত্রটা লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে একটা ভোট হয়ে যাক, সবাই একটু ভোট করো। কারা কারা মনে করছো যে এই সূত্রটা দর্পণের জন্য প্রযোজ্য? তারা একটু হাত তোলো। দর্পণ একটা, ওইখানে একটা ছিল। দর্পণ দর্পণ দর্পণ, যে কোনো দর্পণ, যে কোনো দর্পণ, যে কোনো দর্পণ। ওকে, ভালোই হাত উঠেছে, কিছু কিছু অল্প অল্প। কারা কারা বলছো এই সূত্রটা লেন্সের জন্য প্রযোজ্য? যে কোনো লেন্স, লেন্স 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 লেন্স। আর কারা কারা বলছো এই সূত্রটা দর্পণ এবং লেন্স